বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টের দর্শক সারিতে তৈরি হয় এক অস্বস্তিকর মুহূর্ত। অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বাইরন ও সংস্থার এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট। পরকীয়ায় গুঞ্জন ওঠে এবং চাকরি হারান বাইরন। এই ঘটনায় নাড়িয়ে দিয়েছে পুরো কর্পোরেট জগৎকে। কনসার্টে সঙ্গীর সাথে আলিঙ্গন অবস্থায় ক্যামেরাবন্দি মুহূর্ত ও ক্যামেরা দেখেই লুকোনোর ভাইরাল ভিডিও শুধু সামাজিক মাধ্যম নয়, কাঁপিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকেও। ক্যামেরার নজর তাদের উপর বুঝতে পেরেই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে লজ্জায় মুখ ঢেকে রাখেন ক্রিস্টিনও। বোস্টনে কোল্ডপ্লে কনসার্টের বড় স্ক্রিনে ধরা পড়া সেই যুগলের আলিঙ্গন আরও ঝড়ের মুখে পড়ে কনসার্টের গায়ক ক্রিস মার্টিনের রসিক মন্তব্যে। স্ক্রিন দেখে লুকোনোর চেষ্টা করায় ক্রিস মন্তব্য করেন, হয় তারা পরকীয়া করছেন অথবা খুবই লাজুক। ভিডিওতে থাকা পুরুষ মার্কিন ডেটা প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনোমার সিইও অ্যান্ডি বাইরন, আর নারী সঙ্গী হলেন একই প্রতিষ্ঠানের মানব সম্পদ প্রধান। অ্যান্ডি বাইরন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কোরিগান বাইরনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। আর কনসার্টে তার পাশে বসা ক্রিস্টিন ক্যাবটের বিবাহ বিচ্ছেদ হয় 2022 সালে। তিনি এক সন্তানের মা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অ্যান্ডি বাইরনের স্ত্রী মেগান কোরিগান ফেসবুকে নিজের বিবাহিত পদবি বাইরন মুছে ফেলেছেন, যার থেকে সম্পর্কের টানাপোড়েন নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। বাইরনকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হয়েছে অ্যাস্ট্রোনোমার। অন্তর্বর্তী সিইও হয়েছেন সহপ্রতিষ্ঠাতা পিট ডিজয়। সহকর্মীর সাথে আলিঙ্গন অবস্থায় কনসার্ট দেখার এই ঘটনা শুধু ভাইরাল ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি প্রশ্ন তোলে যে একজন কর্পোরেট নেতার ব্যক্তিগত মুহূর্ত কি প্রতিষ্ঠানকে বিপদে ফেলতে পারে। ঘটনাটি শুধু অ্যান্ডি বাইরনের নয়, পুরো কর্পোরেট দুনিয়ার জন্যই একটি সতর্ক বার্তা। ব্যক্তিগত আচরণ আর পেশাদারিত্বের সীমারেখা ঠিক কোথায় তা নতুন করে ভাবার সময় এখনই। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক নিজের ফোন নাম্বার বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের পর। কি ঘটেছিল তাদের মধ্যে জানাবো ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত জুটি ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প। একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন সেই সম্পর্ক যেন বরফ হয়ে গেছে। সাম্প্রতিক একটি বিতর্কের জেরে মাস্ক নিজের ফোন নম্বরই বদলে ফেলেছেন, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, বিগ বিউটিফুল বিল নিয়ে বাকবিতণ্ডার সময় মাস্ককে পাঠানো মেসেজ আর পৌঁছায়নি, কারণ তখন পর্যন্ত তিনি নম্বর পরিবর্তন করে ফেলেছেন। ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল ধনীদের জন্য কর ছাড় দিলেও লাখ লাখ সাধারণ আমেরিকানের জন্য স্বাস্থ্য সেবা ও খাদ্য সহায়তা কমিয়ে দেয়। এই বিলের কড়া সমালোচনা করেন মাস্ক। এক্সে লেখেন, দুঃখিত, কিন্তু আমি আর এটা সহ্য করতে পারছি না। এমনকি ট্রাম্পকে ঘোস্ট করে দেন তিনি, অর্থাৎ যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। মাস্কের মতে এই বিল বাজেট ঘাটতি $2.5 ট্রিলিয়ন বাড়িয়ে দেবে। কিন্তু এখানেই শেষ নয়। বিতর্ক চরমে পৌঁছে যায় যখন মাস্ক দাবি করেন ট্রাম্পের নাম যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ফাইলে রয়েছে। যদিও পরে নিজের এই বক্তব্যে অনুতপ্ত বলে জানান মাস্ক, ট্রাম্পও ব্যক্তিগত ক্ষোভ না রাখার কথা বলেন। তবে মাস্ক এখানেই থামেননি। বিল পাশ হওয়ার কয়েকদিন পরেই ঘোষণা দেন আমেরিকা পার্টি গঠনের। তিনি লেখেন, এই অপচয়মূলক ব্যবস্থা আসলে গণতন্ত্র নয়, এক দলীয় শাসনের নামান্তর।
টেক দুনিয়া থেকে রাজনীতি সব জায়গাতেই প্রভাবশালী ইলন মাস্কের এমন অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এই ছেদ ভবিষ্যৎ মার্কিন রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখনও সময়ের অপেক্ষা। 2007 সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ সোফি বুজেলো তার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ভেবে প্রতারিত হয়েছেন এক 76 বছর বয়সী বৃদ্ধ। বিয়ের উদ্দেশ্যে 760 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোফির কাছে গিয়ে বুঝতে পারেন অনলাইন প্রতারণার শিকার তিনি। ততদিনে পকেট থেকে বেরিয়ে গেছে 30,000 ইউরো। পুরো ব্যাপারটাই বেশ নাটকীয়। গত 9 জুলাই মিশেল, এক বেলজিয়ান বৃদ্ধ, ফ্রান্সে মডেল সোফি বুজেলোর বাড়ির সামনে গিয়ে হাজির। সেখানে তার সঙ্গে দেখা হয় মডেল সোফির স্বামী ফাবিয়েনের। সোফির স্বামীকে জানান তিনি সোফি বুজেলোর ভবিষ্যৎ স্বামী। জবাবে ফাবিয়েন জানান তিনি সোফির বর্তমান স্বামী। আর পরে খোদ সোফি এসে মিশেলকে জানায় তাকে না চেনার কথা। কিন্তু কিভাবে শুরু হয়েছিল পুরো ঘটনা? কিভাবে এত বড় প্রতারণার শিকার হলেন মিশেল? 4 বছর আগে স্ত্রীকে হারিয়েছেন মিশেল। কিছুদিন আগ থেকে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলে আসছিলেন। তিনি ভেবে নিয়েছিলেন তিনি কথা বলছেন মিস লিমুজা এবং 2007 সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ সোফি বুজেলোর সঙ্গে। একসময় তিনি মনে করতে শুরু করেন সোফির সঙ্গেই তার প্রেমের সম্পর্ক চলছে। এর মধ্যেই তিনি প্রতারকদের 30,000 ইউরো দিয়েছেন। একসময়ে বেলজিয়াম থেকে রওনা দেন সোফিকে বিয়ে করার জন্য। 760 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্যারিস থেকে প্রায় 420 কিলোমিটার দক্ষিণে ফ্রান্সের সাঁ জুলিয়ান শহরে সোফির বাড়িতে পৌঁছান। সোফি আর তার স্বামী ফাবিয়েনের সঙ্গে কথা বলে ভুল ভাঙে তার। দম্পতির সামনে দাঁড়িয়ে মিশেল বলেন তিনি খুব বড় বোকামি করেছেন। রোমান্স স্ক্যাম বা প্রেম ঘটিত প্রতারণা হলো এমন এক ধরনের অপরাধ যেখানে প্রতারক ভুয়া প্রেমের সম্পর্কের অভিনয় করে এক ব্যক্তিকে অর্থ পাঠাতে বাধ্য করে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে 10 বিলিয়ন বা 1000 কোটি ডলারের মানহানি মামলা করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে প্রকাশিত একটি ভুয়া প্রতিবেদনের জন্য শুক্রবার এই পদক্ষেপ নেন তিনি। মায়ামি অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা ওই মামলায় বলা হয়, বহুল আলোচিত যৌন অপরাধী ও বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইনকে 2003 সালে ট্রাম্পের পক্ষ থেকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলা হয় ওই কার্ডে যৌন উত্তেজনাকারক ছবি এবং গোপনীয় তথ্য লেখা ছিল, যা সম্পূর্ণ ভুয়া। তাদের ওই প্রতিবেদনের কারণে প্রেসিডেন্টের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সিরিয়ার সোয়েদা এলাকায় ব্যাপক সংঘর্ষে 321 জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। শুক্রবার যুক্তরাষ্ট্রের তুরস্কস্থ রাষ্ট্রদূত টম ব্যারাক জানিয়েছেন এই যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও আশেপাশের দেশগুলো সমর্থন দিয়েছে। তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রিত হয়ে একটি নতুন সিরীয় পরিচয় গঠনের আহ্বান জানান। ইসরায়েল সোয়েদা অঞ্চলের দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলেছে। তারা সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরাসরি সেনা প্রত্যাহারের দাবি জানায় এবং কয়েক দফা বিমান হামলাও চালায়। এই সপ্তাহে দামেস্কেও হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে, যা অঞ্চল জুড়ে অস্থিরতা বাড়াচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে জাতিসংঘ সনদের আলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একটি শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গড়তে প্রস্তুত বলেও জানান কেং। আমি যখন যাই আমার রমজান আর রমজান রে আমার মা গো, আমার রমজান গো, মা গো রমজান রে মাইরে লাইছে এই রেবের গুলি করে পাখির মতো রে, এরম পাইতে দিছি কর গুলি করে মারিলা আমার বাবারে মারি লাইছ ওরা। আর বাবুরা কত কষ্ট হইরে পালতি রে বাবারে মা,
এভাবে নিজের ভাগ্নে রমজান আলীর জন্য বিলাপ করছিলেন তার মামা সাদ্দাম। 16 জুলাই এনসিপির পদযাত্রা ও মার্চ টু গোপালগঞ্জ ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত হন রমজান সহ 5 জন। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ করেন রমজানের স্বজনরা। প্রথমে এইখান দিয়ে ঘুরে থানার সামনে গেছি, তারা কিছু কয় নাই, তারা নাই কইলেই চলে। থানার সামনে তা চলে গেছি হাসপাতালে, কোনো ডাক্তার নাই, আরো 2-3টে লাশ ছিল। ওই লাশ যার যার ফ্যামিলিরে নাচেরা কইছে, ওই যে আসে না লোকজন, ওরা থায় কইছে নিয়ে গেছে। আমার বাবারে তো নিয়ে আমি বই নেই রয়েছি ওই জায়গায়। আমার বাবারে তো ডাক্তাররাও দেখতো। মামলা করার জন্য গেছিলেন? থানায় গেছি, থানার সামনে দিয়ে দাঁড়াইছি। পুলিশ কে তোমরা যাও যাও হাসপাতাল, আমরা আসবানি। 3টের পরে আমরা হসপিটালে গেছি। হসপিটালে যাই দেখি কি আমার বাইক নিয়ে নিচে শোয়াই রাখছে, রক্ততে ভাসি গেছে বলুন। হসপিটালের কোনো ডাক্তার আর কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ট্রিটমেন্ট ওরা দেয় নাই, আর কোনো ট্রিটমেন্ট দেয় নাই। তারপর আমরা লাশ নিয়েছিলাম, লাশ আমরা বাড়ির বন্ধু গাই নিয়ে আনার পরে তা দেখলাম যে আমরা থানায় নিয়ে যাই। থানায় নিয়ে গেছি, থানা দেখছি আটকাই নিয়ে, থানায় কোনো যারা ছিল তারা কোনোই করে নাই। তার আমরা আবার সেই লাশ নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে যারা দায়িত্বরত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, তারা আমাদের বলে যে আপনারা লাশ এখান থেকে নিয়ে চলে যান, আমরা লাশ এখন কিছু করবো না, আপনারা লাশ নিয়ে চলে যান। যদি লাশ নিয়ে না চলে যান তাহলে এটা ঝামেলা হবে। ময়নাতদন্ত ছাড়া নিহতদের মরদেহ দাফন নিয়ে বেশ সমালোচনা হয়। গোপালগঞ্জে সংঘর্ষে যারা মারা গেছেন তাদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 19 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকা যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। এদিকে স্বজনদের এই বক্তব্যের পুরো উল্টোটা বলছে সদর হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিহতদের ময়নাতদন্ত করার সুযোগ ছিল না, তবে নিশ্চিত করেন তারা সবাই গুলিতেই মারা গেছেন। পোস্টমর্টম করতে চেয়েছি, আমাদের কাছে বলে যে মারা গেছে গুলিকে এবার পোস্টমর্টম করতে হবে কেন, এই ধরনের কথা। আচ্ছা, তো চারজনের চারটা ফ্যামিলি তাদের ডেড বডি নিয়ে চলে গেছে, চারজন। আচ্ছা, কিন্তু এগুলো তো পুলিশ কেস, নিয়ম অনুযায়ী তো করার কথা। এখন তারা যদি না করতে যায়, ওই সময় এরকম একটা অবস্থা বা আন্দোলন আছে, এখানেও যে আমাদের সামনেও গুলি হচ্ছে, রাস্তার সামনেও গুলির সাবধান আছে। এই অবস্থার মধ্যে তখন এসে আমরা কি মানে গুলি লেগে মারা গেছে, তাহলে আমরা কি পোস্টমর্টম করবো? তো সবাই আমরা জানি, সেইভাবে আমাদের একটা করা বন্ধ নিয়ে চলে গেছে। ওই সময় তো আমরা জোর করার সুযোগ পাইনি, আর জোর করার আমাদের তো ক্ষমতাও নেই। পুলিশ সূত্রে জানা গেছে গোপালগঞ্জে 16 জুলাই সংঘটিত সহিংসতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক সহ অন্তত 2300 জনের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত অন্তত 164 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সুয়াইদায় গত কয়েকদিন ধরে বিমান হামলা এবং সাম্প্রদায়িক রক্তপাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। 18 জুলাই তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন রাষ্ট্রদূত জানান, ওয়াশিংটনের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান এবং সিরিয়ার প্রতিবেশী দেশগুলো। ওই পোস্টে তিনি আরও জানান, দ্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানায় তারা যেন অস্ত্র নামিয়ে রাখে এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রীতির পথে একটি ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলে। এদিকে মার্কিন রাষ্ট্রদূত যুদ্ধবিরতির কথা জানালেও এই ইস্যুতে সিরিয়া বা ইসরায়েলের কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিতিশীলতার কারণে ইসরায়েল পরবর্তী 48 ঘন্টার জন্য সুয়াইদা জেলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সীমিত প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন আহমেদ আল শারা। সে সময় বাশারের পতনকে সমর্থন জানালেও পরে সরকারপন্থীদের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েলপন্থী সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। এতে দ্রুজ সম্প্রদায়ের মানুষজন মারা যাচ্ছে বলে দাবি করেন ইসরায়েল, যা মেনে নিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলের দাবি প্রায় 10 লাখের বেশি দ্রুজদের বেশিরভাগই সিরিয়ার সুয়াইদায় অবস্থিত হলেও ইসরায়েলের 1.5 লাখ দ্রুজ রয়েছে, যাদের নেতানিয়াহু ভাই হিসেবেও সম্বোধন করেন। যার রেশ ধরেই দ্রুজদের রক্ষার নাম করে সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। সবশেষ গত 16 জুলাই দামেস্কের কেন্দ্রস্থলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে লক্ষ্য করে বিমান হামলা চালায় তেল আবিব। সেই সঙ্গে সুয়াইদা অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীকেও আঘাত করে ইসরায়েল। এমন আক্রমণের পর 17 জুলাই টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রতি হুঙ্কার দেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ঘোষণা দেন দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষার বিষয়টি তিনি অগ্রাধিকার দেবেন। সেই সঙ্গে এটাও জানান সিরিয়া ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়াতে পছন্দ করবে, তবে যুদ্ধকে ভয় পাবে না তার দেশ। আহমেদ আল শারার এমন হুঁশিয়ারির 48 ঘন্টা না যেতেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নেতানিয়াহু সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করা এবং তারপরে বাংলাদেশে ঠেলে দেওয়া চলছে, এতদিন তার প্রতিবাদ করছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পরিযায়ী শ্রমিক সংগঠনগুলি। বুধবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। ওই বিক্ষোভের মূল কর্মসূচিটি ছিল কলকাতায়, যার নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের নেতাকর্মীদের নিয়ে এদিন মিস ব্যানার্জি এক মিছিলে হেঁটেছেন, তারপরে মধ্য কলকাতার এসপ্ল্যানেড চত্বরে এক সভায় তিনি ভাষণ দেন। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, ওরা নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। গত কয়েক মাস ধরে দিল্লি, রাজস্থান, গুজরাট বা ওড়িশায় যেসব বাংলাভাষী মানুষদের চিহ্নিত করে পরিচয় যাচাই করা হচ্ছে, তাদের প্রায় সকলেরই ধর্মীয় পরিচয় থেকেছে যে তারা মুসলমান। তবে মঙ্গলবার মহারাষ্ট্রের একটি ঘটনার কথা সামনে এসেছে, যেখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী বাংলাভাষীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। মথুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী এই তো উদয়ন আছে, জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন। মমতা ব্যানার্জি আজকে যে প্রতিবাদ সভা থেকে যে ভাষণ দিলেন, তার থেকে মোটামুটি একটা জিনিস স্পষ্ট, যে তিনি এবং তার দল আগামী 1 বছরেরও কম সময়ের মধ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে এই ইস্যুটিকে, অর্থাৎ বাংলা ভাষাভাষীদের বিভিন্ন রাজ্যে চিহ্নিত করে তাদের পরিচয়পত্র যাচাই করা এবং তাদের অনেককে বাংলাদেশে পুশ করার যে কর্মকাণ্ড, সেটাকে নির্বাচনী এজেন্ডায় নিয়ে আসবেন বলেই মনে করা হচ্ছে। একদিকে যেমন কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করেছে, অন্যদিকে দিল্লি থেকে আটক হওয়ার পরে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করা এরকম দুটি পরিবারের আত্মীয়দের দায়ের করা হিবিয়াস কর্পাস পিটিশনের এদিন শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রায় 1 বছর দেরি আছে, তবে ভারতীয় জনতা পার্টির কাছে ওই নির্বাচন যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা তুলে ধরতে শুক্রবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য একদিকে কয়েক হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের যেমন উদ্বোধন করলেন, তেমনি দলীয় জনসভা থেকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক আক্রমণও করলেন। পশ্চিম বাংলায় মে ক্যা হো
এখানে কি হচ্ছে? তৃণমূল নিজের স্বার্থে পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতিকে হুমকির মুখে ফেলছে, অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, ভুয়া পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে, একটা ইকোসিস্টেম বানিয়ে ফেলেছে, ফলে দেশের ক্ষতি হচ্ছে, বাংলার ক্ষতি হচ্ছে। তোষণের জন্য তারা সব সীমা পার করে ফেলেছে। এরা অনুপ্রবেশকারীদের সমর্থনে মাঠে নামছে। দুদিন আগে তৃণমূল কংগ্রেস নেত্রী এক জনসভা থেকে বিজেপির দিকে অভিযোগ তুলেছিলেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের চিহ্নিত করে পরিচয় যাচাই করা হচ্ছে, অনেককে বাংলাদেশে প্রত্যর্পণ করা হচ্ছে। শুক্রবার নরেন্দ্র মোদী তার ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই তার সরকার। দুর্গাপুরের এই মাটি থেকে আমি বলে দিতে চাই, যারা ভারতের নাগরিক নয়, যারা অনুপ্রবেশ করে এসেছে, তাদের সঙ্গে ভারতের সংবিধান মেনে ন্যায়সম্মত পদ্ধতিতে তাদের ব্যবস্থা হবে। তৃণমূল কংগ্রেস যেমন বাঙালি জাত্যাভিমানকে তুলে ধরার চেষ্টা করে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানানোর চেষ্টা করছে, সম্প্রতি নরেন্দ্র মোদী শুক্রবার তার পাল্টা বক্তব্যে মমতা ব্যানার্জির সরকারের কথিত মুসলমান তোষণের রাজনীতির প্রসঙ্গ এনেছেন। ভাবুন একবার, যেখানে মুর্শিদাবাদের মতো দাঙ্গা, ছোট ঘটনায় হিংসা হয় আর পুলিশ একটি পক্ষের হয়ে কাজ করে, ন্যায়ের কোনো আশা না থাকলে সেখানে কিভাবে বিনিয়োগ সম্ভব? এখানে রাজ্য সরকার মানুষের প্রাণ এবং দোকানের সুরক্ষা দিতে পারে না, তাই বিনিয়োগকারীরা চিন্তিত। বিজেপিকে বাংলাতে বহিরাগত বলে যে প্রচার তৃণমূল কংগ্রেস করে, তার জবাব দেওয়ারও প্রচ্ছন্ন চেষ্টা চালিয়েছে বিজেপি। মিস্টার মোদী যেমন হিন্দু বাঙালিদের অনেকের কাছে আরাধ্য দেবী কালী এবং দুর্গার নাম নিয়েছেন বারবার, আবার তাকে দলীয় নেতারা যেসব উপহার দিয়েছেন সেখানেও রয়েছে একাধিক দুর্গা প্রতিমা। মিস্টার মোদীর ভাষণের পরে এ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, যখন পৃথিবী অনেকটাই অজানা, এক পাহাড়ি জনগোষ্ঠী গোটা বিশ্বে এক বিশাল ছাপ রেখে গেছে, পারস্যের অধিবাসীরা। আর তাদের সাম্রাজ্যই ছিল ইতিহাসের প্রথম মহাশক্তি বা সুপার পাওয়ার। এই সাম্রাজ্য বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৪% উপর রাজত্ব করত। পশ্চিমে বলকান ও মিশর থেকে শুরু করে উত্তর পূর্বে পশ্চিম ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্বে ভারতীয় উপমহাদেশের সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সাম্রাজ্য। এই সাম্রাজ্য এতটাই প্রভাবশালী ছিল যে একমাত্র আলেকজান্ডার দ্য গ্রেটই তাদের পরাজিত করতে পেরেছিলেন। খ্রিস্টপূর্ব ৫৫৯ সালে পারস্যের ইতিহাস শুরু হয় এক অসাধারণ নেতার হাত ধরে, সাইরাস দ্য গ্রেট। তিনি পারস্যের আশপাশের রাজ্যগুলো মিডিয়া, লিডিয়া এবং ব্যাবিলন দখল করে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। সাইরাস ব্যাবিলন দখল করেন সহিংসতা নয়, বরং সহনশীলতায়। একটি মাটির সিলিন্ডারে লেখা ছিল তার ঘোষণা, আমি সাইরাস, বিশ্বের রাজা। আমি কাউকে ভয় দেখাইনি, বরং শান্তি ফিরিয়েছি। এটি সাইরাস সিলিন্ডার নামে পরিচিত। একটি মাটির সিলিন্ডারে অতি সূক্ষ্ম কিউনিফর্ম লিপিতে লেখা আছে কিভাবে বিশ্বের রাজা বিজয়ী হয়েছেন। তিনি ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেন, নির্বাসিত মানুষদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠান, এবং তাকে মনে করা হয় ইতিহাসের প্রথম মানবাধিকার ঘোষণাকারী শাসক। সাইরাসের আদেশেই সিলিন্ডারটি ব্যাবিলন শহরের প্রাচীরের ভিত্তির নিচে কবর দেয়া হয়, যা ছিল ওই অঞ্চলের একটি ঐতিহ্য, যেন ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় এবং শাসকের শৌর্য ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। প্রাচীনকাল থেকেই সাইরাস ছিলেন এক মহৎ ও উদার শাসকের প্রতীক, এমনকি তার শত্রুদের কাছেও। সাইরাসের মৃত্যুর পর তার উত্তরসূরি দারায়ুস প্রথম, যিনি দারায়ুস দ্য গ্রেট নামে খ্যাত, পারস্য সাম্রাজ্যকে এক সুসংগঠিত রাষ্ট্রের রূপ দেন। সাইরাসের পুত্র বারদিয়ার কাছ থেকে ক্ষমতা দখল করেন। তিনি শাসনে আসেন এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে, এবং এরপর সাম্রাজ্য জুড়ে একের পর এক বিদ্রোহ কঠোর হাতে দমন করেন। তিনি তৈরি করেন ডাক ব্যবস্থা, একক মুদ্রা, প্রশাসনিক প্রদেশ যা সাত্রাপি নামে
দেখে বোঝা যায় এই শহরের জাঁকজমক এবং এই সাম্রাজ্যের গৌরব। 20 মিটার উঁচু স্তম্ভসহ বিশাল টেরেসগুলো, যেগুলোর মাথায় এখনো দেখা যায় পাখি, সিংহ বা ষাঁড়ের মূর্তি। দেয়ালে খোদাই করা অপূর্ব অলঙ্করণে দেখা যায় প্রজাদের প্রতিনিধি দল রাজাকে উপহার দিচ্ছে। পার্সেপোলিস ছিল এক রাজকীয় স্থাপত্য কীর্তি। অনেকে মনে করেন এটি দাসদের শ্রমে তৈরি, তবে প্রত্নতত্ত্বে পাওয়া প্রমাণ তা অস্বীকার করে। পার্সেপোলিস দুর্গ এবং রাজভাণ্ডারের ট্যাবলেট নামে পরিচিত একটি দলিল পাওয়া গেছে। মাটির তৈরি এই দলিলগুলোতে সংরক্ষিত রয়েছে তৎকালীন প্রশাসনিক তথ্য। এগুলোতে পণ্য বিনিময়, খাদ্য সরবরাহ, পশুপালন, কর্মী ও যাত্রীদের রসিদ সহ সবকিছুর বিস্তারিত হিসাব রাখা হয়েছে। এতে দেখা যায় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পার্সেপোলিসে কাজ করতে আসতেন এবং তারা বেতন পেতেন। দারায়ুস ও তার পুত্র জার্কসেস ইউরোপ জয়ের চেষ্টা করলেও ব্যর্থ হন। খ্রিস্টপূর্ব 490 সালে দারায়ুস দ্য গ্রেট যখন গ্রিস জয় করতে যান, তার অভিযান শেষ হয় বিখ্যাত ম্যারাথন যুদ্ধে এক রক্তক্ষয়ী পরাজয়ের মাধ্যমে, এবং এর 4 বছর পর তিনি মারা যান। সাম্রাজ্য সম্প্রসারের দায়িত্ব পড়ে তার পুত্র জার্কসেসের উপর। খ্রিস্টপূর্ব 480 সালে জার্কসেস এথেন্স দখল করলেও তার বাহিনী গ্রিসের কাছে একাধিক পরাজয়ের সম্মুখীন হন। শেষ পর্যন্ত জার্কসেস বুঝতে পারেন যে গ্রিস তার সাম্রাজ্যের অংশ হবে না এবং সে আশা ছেড়ে দেন। পরবর্তী 1.5 শতাব্দী ধরে পারস্য সাম্রাজ্যে চলতে থাকে অভ্যন্তরীণ বিদ্রোহ। মিশর হারানো ও পুনরুদ্ধার হয়। সাইডার বা বর্তমান লেবানন বিদ্রোহ করে এবং দমন করা হয়। এই সমস্ত সংকটের মাঝেও পারস্য বিশ্বের প্রধান শক্তি হিসেবেই থেকে যায়। এরপর আসেন নতুন রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার পারস্য দখল করেন, পার্সেপোলিস লুট করেন এবং আগুন ধরিয়ে দেন। বলা হয় এটি ছিল জার্কসেসের অতীত অপরাধের প্রতিশোধ। ইরানীয় দার্শনিক ও ইতিহাসবিদ আল-বিরুনি তার গ্রন্থ ক্রোনোলজি অফ এনশিয়েন্ট নেশনসে এর একটি কারণ উল্লেখ করেন, যা অন্যান্য সূত্রের সাথেও মিলে যায়। তিনি লিখেছেন, আলেকজান্ডার পার্সেপোলিস জ্বালিয়ে দিয়েছেন পারস্যের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে, কারণ পারস্যের রাজা জার্কসেস নাকি 150 বছর আগে গ্রিক শহরের এথেন্সে আগুন দিয়েছিলেন। এমনকি বলা হয় আজও কিছু জায়গায় সেই আগুনের ছাপ দেখা যায়। আলেকজান্ডারের পর পারস্য অনেকটাই হারিয়ে যায় ইতিহাস থেকে। 10ম শতকে পারস্যের বিখ্যাত কবি আবু কাশেম ফেরদৌসি তার মহাকাব্য শাহনামা বা রাজাদের কাহিনীতে এসব পৌরাণিক গল্প স্থান দেন। তবে সেখানে সাইরাস, দারায়ুস বা জার্কসেস তাদের কারোরই নাম ছিল না। অথচ এই বইটি ইরানি জাতিসত্তাবোধের একটি কেন্দ্রীয় স্থান দখল করে আছে। পশ্চিমে পারস্যের গল্প বলা হয় গ্রিক ও রোমানদের দৃষ্টিকোণ থেকে। পার্সেপোলিস ধ্বংস হওয়ার পর বহু বছর ধরে অজানা ছিল এর প্রকৃত পরিচয়। 1620 সালের আগ পর্যন্ত কেউ জানতই না এই ধ্বংসস্তূপটি কি ছিল। 18 ও 19 শতকে বহু ইউরোপীয় ভ্রমণকারী ও গবেষক এর বিবরণ দেন। তবে 1924 সালে ইরান সরকার ডক্টর আর্নস্ট হার্টসফেল্ডকে এই বিশাল আর্কিমিনীয় প্রাসাদ চত্বরে গবেষণার দায়িত্ব দেন। তিনি ছিলেন একজন জার্মান ইরানবিদ ও প্রত্নতত্ত্ববিদ, এবং তার নেতৃত্বে পার্সেপোলিসের ইতিহাস আবার উন্মোচিত হতে শুরু করে। আজ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও প্রাচীন দলিলের মাধ্যমে আমরা পারস্যদের নিজেদের কণ্ঠে তাদের ইতিহাস জানতে পারছি, এবং সেই ইতিহাস লেখার কাজ আজও চলছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।